আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ দিনে বিদ্রোহীদের প্রত্যাহারে নজর বিএনপি জোট মনোনীতদের। জামায়াত ঐক্যের ৪৭ আসনে জট খোলার অপেক্ষা, কয়েকজন তাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্টজনদের সাথে জামায়াতে ইসলামের মত বিনিময়, সংস্কারের পক্ষে থাকলে যে কোনো দলকে সঙ্গী করার ঘোষণা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে আজও ৪ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনের পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। দুপুরে হালিশহরে জানাজা, গুরুতর আহতদের চিকিৎসা চলছে সিএমএইচে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিকল্প প্রার্থী সহ ৩৩১টি মনোনয়নপত্র দাখিল করেছিল বিএনপি। ইসির শুনানিতে দলটির ৪ জন প্রার্থী বাদ পড়েন। কুমিল্লা ১০ আসনে দ্বৈত নাগরিকত্বের দায়ে আব্দুল গফুর মিয়া এবং চট্টগ্রাম ২ আসনে ঋণখেলাপির দায়ে বাদ পড়েন সারোয়ার আলমগীর। কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সি ও যশোর ৪ আসনে টিএস আয়ুব। কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া বাছাইয়ে বাদ পড়েন। এছাড়া কুমিল্লা ৪ ও চট্টগ্রাম ২ আসনে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত আসন দুটি প্রার্থী শূন্য। তবে এই ২ আসনের প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা ৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণখেলাপিদের অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম ২ আসনের প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন সারোয়ার আলমগীর। এছাড়া জোট শরিকদের ছেড়ে দেয়া বেশ কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভাবনায় মনোনীতরা। ধোঁয়াশা কাটছে না জামায়াতে ইসলামী ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জোট নিয়ে। ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা ৪৭টি আসনের বিষয়ে এখনো হয়নি কোনো সুরাহা। আজ আনুষ্ঠানিকভাবে এসব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করার কথা ১০ দলীয় নির্বাচনী ঐক্যের। এর আগে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি, এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয়। আসন বন্টন রূপ নেয় ১১ দলীয় ঐক্যে। এই ৩ দলকে অন্তর্ভুক্তি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি। এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে। জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০০ আসন থেকে ৫০-এ নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি, ফলে জোট থেকে বেরিয়ে আসে তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক দেয়া হবে। আজ নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। কাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে পুরো দমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২,৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছে ৭২৩ জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তনের পর নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা ২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে হোমনা ও তিতাস মিলে এবং কুমিল্লা ১ আসনের নির্বাচন হবে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে। আজ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা ২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘন্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগ আবেদন করা হয়। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান তিনি। সামিটের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ ও বিদেশের নানা প্রোপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে তারা এগিয়ে যাবে বলে জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে জামায়াতে ইসলামীর পলিসি সামিট। সহকর্মী শামীম রেজা আছেন সেখানে, আমরা তার কাছে যাচ্ছি। শামীম, কয়টি সেশনে এই সামিট অনুষ্ঠিত হবে? অংশগ্রহণকারীরা কি কি বিষয়ে আলোচনা করছেন, একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ লোপা, 3টি সেশনে আসলে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। এই সামিটের মাধ্যমেই আসলে আসন্ন নির্বাচনে যদি জামাত ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের পরিবর্তনে আসলে তারা কিভাবে ভূমিকা রাখবেন তার সঠিক একটা কর্মপদ্ধতি পরিকল্পনা আসলে দেশের সামনে তুলে ধরার জন্য তাদের এই প্রয়াস। একটু যদি বলে রাখি, শুরুতেই আসলে জামাত আমির কথা বলেছেন, সেইখানেই তিনি তার উদ্বোধনী বক্তব্যেই আসলে দেশকে ঠিক কিভাবে এগিয়ে নিতে চান তার একটা রূপরেখা তিনি তুলে ধরেছেন। সেখানে অর্থনীতি, ব্যবসা, যুবকদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন সব বিষয়েই তিনি আসলে টাচ করে গেছেন এবং সবাইকে আসলে শুরুতেই বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে, দেশের মানুষ যদি আগামী নির্বাচনে তাদেরকে ক্ষমতায় আনে, তাহলে দেশকে তারা কোন পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নেবেন সেটা তিনি একটু বোঝানোর চেষ্টা করেছেন। এখানে যারা উপস্থিত আছেন, কূটনীতিক, জ্যেষ্ঠ সাংবাদিক, এছাড়াও যেসব নাগরিকরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে একই সাথে তিনি শুরুতেই যেটা বলেন যে এই মুহূর্তে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর, আর সেই গণতান্ত্রিক রূপান্তরে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচন, এবং সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন কোনোভাবেই আসলে পূর্বের যেসব নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সব নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আবারও যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় তবে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। একই সাথে তিনি এখানে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর নিরাপত্তাকে বিশেষ